নমস্কার বন্ধুরা, স্বাদের গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। সামনেই আসছে ক্রিসমাস বা বাঙালির বড়দিন, আর বড়দিন মানে ফ্রুট কেক। কিভাবে বাড়িতে দু ধরনের পদ্ধতিতে অথেন্টিক ফ্রুট কেক তৈরি করা যায় সেটাই আজকে দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে নিয়ে নিয়েছি কেকের জন্য কিছু ড্রাই ফ্রুটস আর কিছু নাটস। 3 রকমের এখানে রয়েছে। টুটি ফুটি, খেজুর নিয়েছি কিছু ছোট ছোট করে কেটে, কাজু, আমন্ড সেগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে অরেঞ্জ পিল নিয়েছি, এগুলো দোকানে কিনতে পাওয়া যায় ক্রিসমাসের সময়। 2 রকমের রেজিনস নিয়েছি 2 রকমের বেরিজ, আর নিয়েছি কিছু ড্রাইড ফ্রুটস। এখানে পাইনাপেল আছে ম্যাঙ্গো, আর আছে কিউই। এইগুলো একেবারেই অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস আর নাটস ব্যবহার করতে পারেন। আমি এখানে যা যা নিয়েছি তাই নিতে হবে এমন কোনো কথা নেই। আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। নিয়ে নিয়েছি এখানে কেকের জন্য একটা ছোট অরেঞ্জ জুসের প্যাকেট। যে কোনো কোম্পানির হতে পারে, তবে বাড়ির তৈরি করা অরেঞ্জ জুস কিন্তু ব্যবহার করলে হবে না। একটা বোলের মধ্যে এক এক করে নিয়ে নিচ্ছি সব ড্রাই ফ্রুটসগুলো। আমি এখানে নাটসগুলো নিচ্ছি না, আপনারা চাইলে নাটসগুলো নিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 100 ml অরেঞ্জ জুস আর 50 ml রাম। আমি এখানে অরেঞ্জ জুস আর রাম দুটো দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজাচ্ছি। আপনারা শুধু রামেও ভেজাতে পারেন, আর যদি অ্যালকোহলটা অ্যাভয়েড করতে চান তাহলে 150 ml ফ্রুট জুস দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে নেবেন। মেজারমেন্টটা কিন্তু ঠিক রাখতে হবে বেকিংয়ের সময়, তবেই একটা ভালো ফ্রুট কেক তৈরি করা যাবে। এই ড্রাই ফ্রুটস ভেজাবার কাজটা আপনারা 7 দিন বা 15 দিন আগেও কিন্তু করে ফ্রিজে রেখে দিতে পারেন, কাচের কন্টেনারে করে। তবে হাতে সময় না থাকলে কিভাবে ইনস্ট্যান্ট ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে ফ্রুট কেক তৈরি করা যায় সেটাই আজকে দেখাবো। এইভাবে ড্রাই ফ্রুটসগুলোকে ভিজিয়ে 15 মিনিট মতো রেখে দেব। এখানে ক্যারামেল সিরাপ তৈরি করার জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ বা ওজন হিসেবে 100 গ্রাম চিনি। প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে চিনিটাকে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রথমে চিনিটাকে ছড়িয়ে দিয়ে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে চিনিটা দলা পাকিয়ে যেতে পারে। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ চিনি নিয়েছি। আপনাদের কাছে এই রকম মেজারিং কাপ না থাকলে আপনারা বাড়িতে থাকা যে কোনো বাটি বা কাপ মেপে চিনি ব্যবহার করতে পারেন। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে, এই সময় হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে চিনিটা যাতে পুড়ে না যায়। যদি মনে হয় চিনিটা পুড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে প্যানটাকে গ্যাসের ফ্লেম থেকে একটু সরিয়ে নিয়ে এসে একটু নাড়াচাড়া করে আবার গ্যাসের ফ্লেমের ওপরে বসিয়ে দেবেন। এইভাবেই ক্যারামেল সিরাপটা তৈরি করতে হবে। চিনিটা এখানে ক্যারামেলাইজ হয়ে গিয়েছে, কিন্তু কেকে ব্যবহার করার জন্য চিনিটাকে আরেকটু গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ক্যারামেলটাকে অনবরত নাড়তে হবে। প্যানের যে হিটটা আছে তাতেই ক্যারামেলটাতে আরেকটু ব্রাউন কালার এসে যাবে। যে কাপ মেপে আমি চিনি নিয়েছিলাম সেই কাপের 1.25 কাপ গরম জল আমি ক্যারামেলের ওপর ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ক্যারামেল সিরাপটা আমি তৈরি করে নেব। গরম জলটা ঢালার সময় গ্যাসের ফ্লেমটা অফ রেখেই গরম জলটা ঢালতে হবে, আর এই কাজটা একটু সাবধানের সাথেই করতে হবে। ক্যারামেল সিরাপটা তৈরি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটসগুলোকে 5 মিনিট মতো একটু কুক করে নেব। এই কাজটা আপনারা মাইক্রোওভেনেও করে নিতে পারেন। ড্রাই ফ্রুটসগুলোকে 5 মিনিট ধরে কুক করার পর ড্রাই ফ্রুটসগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে।
ড্রাই ফ্রুটসগুলো যদি অনেক দিন আগে থেকে ভিজিয়ে রাখা হয় তাহলে এই কাজটা করার কোনো প্রয়োজন নেই। এবার ড্রাই ফ্রুটসগুলোকেও নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। বড় একটা বাটির ওপরে বসিয়ে দিয়েছি একটা চালনি, আর এই বাটি মেপে আমি 2 বাটি ময়দা নেব। আরেক বাটি ময়দা আমি মেজার করে দেখিয়ে দিচ্ছি। এই বাটিতে আমার এখানে 100 গ্রাম ময়দা ধরছে। আপনাদের কাছে কোনো রকম মেজারিং কাপ বা মেজারিং স্কেল না থাকলে বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে আপনারা ময়দা নিতে পারেন। যেই বাটি মেপে আপনারা ময়দা নেবেন ঠিক সেই বাটি মেপেই আপনারা কেকের বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করবেন। গ্রাম ময়দার জন্য দিয়ে দিচ্ছি 2 টিস্পুন বেকিং পাউডার আর 1 চিমটে লবণ। লবণটা অবশ্যই দেবেন, লবণটা দিলে কেকের মধ্যে একটা স্বাদের ব্যালেন্স হবে। চামচের সাহায্যে ভালো করে বেকিং সোডা আর লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নিয়ে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালোভাবে চেলে নেব। এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো জায়ফল, কয়েকটা দারচিনির টুকরো, কয়েকটা ছোট এলাচ আর কয়েকটা লবঙ্গ। এই সব মশলাগুলো একসঙ্গে গুঁড়ো করে নেব। চেলে রাখা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ড্রাই জিঞ্জার পাউডার আর 1.5 টিস্পুন গুঁড়ো করে রাখা স্পাইস। ক্রিসমাসের সময় যে ফ্রুট কেক তৈরি করা হয় তার মধ্যে কিন্তু এই স্পাইসগুলো অবশ্যই দেওয়া হয়ে থাকে। কেকের ব্যাটারটা তৈরি করার আগে আমি এখানে কেকের টিনটা অয়েল ব্রাশ করে নিয়ে বাটার পেপার লাগিয়ে নিচ্ছি। আমি এখানে একটা 6 ইঞ্চি মাপের পাউন্ড কেকের মোল নিয়েছি। আপনাদের কাছে এই রকম মোল না থাকলে আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটি বা অ্যালুমিনিয়ামের ফয়েলও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 রকম পদ্ধতিতে কেকটা বেক করব। আরেকটা কেক বেক করার জন্য আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েলের একটা বাটি নিয়েছি। এই বাটিটা আপনারা ওটিজি মাইক্রোওভেনেও কিন্তু ব্যবহার করতে পারবেন। 200 গ্রাম ময়দার জন্য নিয়ে নিচ্ছি 200 গ্রাম বাটার। 200 গ্রাম বাটার মেজার করতে অসুবিধা থাকলে এই রকম 100 গ্রামের দুটো বাটারের প্যাকেটও আপনারা নিয়ে নিতে পারেন। বাটারটা একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, খুব বেশি সফটও থাকবে না আবার খুব বেশি হার্ডও থাকবে না, ঠিক এই রকম টাইপের বাটার নিতে হবে। বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ব্রাউন সুগার। আপনাদের কাছে ব্রাউন সুগার না থাকলে আপনারা রেগুলার চিনিও ব্যবহার করতে পারেন। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বাটার আর চিনিটাকে ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না বাটারটা হালকা হয়ে একটা ক্রিমি টেক্সচার তৈরি হচ্ছে ততক্ষণ বিট করতে হবে। মিনিট 5 বিট করার পর বাটারের কালার ও টেক্সচার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখানে বিট করার নির্দিষ্ট কোনো সময় বলছি না। আপনাদের কাছে এই রকম ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা যে কোনো হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। যখন বাটার আর চিনিটা মিশে গিয়ে এই রকম ফ্লপি হয়ে গিয়েছে তখন বুঝতে হবে যে বাটারটা আমার বিট করা হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দেব একটা একটা করে ডিম। ডিমটা দিয়েও আমি হালকা হাতে একটু বিট করে নিচ্ছি। এই সময় কিন্তু খুব বেশি বিট করার প্রয়োজন নেই। আমি এখানে 200 গ্রাম ময়দার জন্য 4টে ডিম ব্যবহার করব। সব ডিমগুলো দিয়ে আমার বিট করা হয়ে গিয়েছে। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অল্প অল্প করে মিশিয়ে দেবো এর সাথে। সোক করে রাখা ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি চেলে রাখা ময়দা বড় চামচের 2 চামচ। ময়দাটাকে দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এইভাবে কোটিং করে নিয়ে কেকের ব্যাটারের মধ্যে দিলে
যখন কেকটা বেক হবে ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যাবে না বেক করার পর। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অল্প অল্প করে ব্যাটারের মধ্যে দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে কোনোভাবেই যাতে ওভার মিক্সিং না হয়ে যায়। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি ময়দায় কোট করে রাখা ড্রাই ফ্রুটসগুলোকে দিয়েও আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা নাটসগুলোকে দিয়েও ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাবার সময় যদি মনে হয় ব্যাটারটা ঘন হয়ে যাচ্ছে তখন অল্প অল্প করে অরেঞ্জ জুস মেশাবেন, তবে ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, ঠিক এই রকম কনসিস্টেন্সি থাকবে। ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সিরাপটাকে দিয়েও ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। এই সিরাপটা ফ্রুট কেকের মধ্যে ব্যবহার করলে দোকান থেকে যে ফ্রুট কেকগুলো আমরা কিনে খাই ঠিক সেই রকম ফ্রুট কেকের স্বাদ ও কালার হবে। কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার কেকের মোলগুলোর মধ্যে ঢেলে নেব। ওইদিকে কিন্তু আমার গ্যাস ওভেন ও ওটিজি দুটোই প্রায় প্রিহিট করা হয়ে গিয়েছে। অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে কেক তৈরি করলে কোনো রকম অয়েল ব্রাশ করার প্রয়োজন হয় না। একটা স্প্যাচুলার সাহায্যে ওপর থেকে একটু সমান করে দিচ্ছি। আর এখানে ড্যাপ করার কোনো রকম প্রয়োজন নেই, ড্যাপ করলে ফ্রুটসগুলো নিচে চলে যেতে পারে। আরেকটা মোলের মধ্যে ঢেলে দিচ্ছি বাকি ব্যাটারটা। ব্যাটারটা মোলের মধ্যে ঢেলে দেওয়ার পর অল্প পরিমাণে জল নিয়ে আঙ্গুলের সাহায্যে ওপর থেকে লাগিয়ে দিচ্ছি। এইভাবে জল লাগিয়ে তার উপরে ফ্রুট গার্নিশিং করলে বেক করার পরে ড্রাই ফ্রুটসগুলো নিচে চলে যাবে না। ওপর থেকে গার্নিশিং এর জন্য দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কিছু ফ্রুটস আর নাটস। দশ মিনিট ওটিজিটাকে প্রিহিট করে নেওয়ার পর কেক টিনটা আমি ওটিজির মধ্যে দিয়ে দিচ্ছি। কেকটাকে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ওপর আর নিচের কয়েল অন করে দিয়ে 20 মিনিট প্রথমে বেক করে নেব। এইদিকে গ্যাস ওভেনের ওপরে একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে বালি। তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকা লাগিয়ে 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। এবার কেকটাকে আস্তে করে ওপর থেকে বসিয়ে দিচ্ছি। ওপর থেকে ঢাকাটা লাগিয়ে দিলাম। ঢাকার যে ছিদ্রটা আছে সেটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখে এই কেকটাকেও আমি 20 মিনিট প্রথমে বেক করে নেব। প্রথম 20 মিনিট বেক হয়ে যাওয়ার পর 160 ডিগ্রি সেন্টিগ্রেডে আরও 25 মিনিট আমি টাইম দিয়ে দিয়েছি। প্রথম 20 মিনিটে কেকটা অনেকটাই ফুলে যাবে, তারপর আস্তে আস্তে কেকটা ভেতর থেকে হতে থাকবে। এইভাবে কেকটা বেক করলে খুব ভালো কেকটা বেক হবে। এই কেকটাও 20 মিনিট বেক হয়ে গিয়েছে। এবার ঢাকাটা খুলে নিয়ে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস গার্নিশ করে দেব। গ্যাসের ওপরে যে কেকটা আমি বেক করতে বসিয়েছি সেটা আমি আগে থেকে গার্নিশিং করিনি, এই কারণে গ্যাসের ওপরে যে কেকটা বেক হবে সেটা খুব আস্তে আস্তে হয়, আর ফ্রুটগুলো ওপর থেকে গার্নিশিং করে দিলে সেটা একেবারে নিচে চলে যাবে। তাই আমি 20 মিনিট বেক করে নেওয়ার পর ওপর থেকে গার্নিশিংটা করে দিচ্ছি। আর ঢাকাটা লাগিয়ে দিয়ে এই কেকটাকেও লো ফ্লেমে আরও 20 মিনিট বেক করে নেব। 25 মিনিট পর একটা
একটা স্কিওয়ার গেটে আমি দেখে নিচ্ছি যে কেকটা আমার বেক হয়েছে কিনা ঠিকঠাক। স্কিওয়ারের গায়ে কিছু লেগে নেই, তার মানে কেকটা আমার বেক হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিয়ে কেকটাকে ঠান্ডা করে নেব। 20 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি এই কেকটাও বেক হয়েছে কিনা। একটা স্কিওয়ারের সাহায্যে দেখে নিচ্ছি। এই কেকটাও কিন্তু আমার বেক হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়েও ঠান্ডা করে নেব। দুটো কেকই ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু রাম ব্রাশ করে দিচ্ছি ওপর থেকে। এইভাবে অ্যালকোহল ব্রাশ করে তারপর কেকটাকে একটা ক্লিন ফিল্ম মুড়ে রেখে দিলে 1 মাস পর্যন্ত কেকটা ভালো থাকবে। আপনারা যদি কেকে অ্যালকোহল ব্যবহার করতে অপছন্দ করেন সেই ক্ষেত্রে ওপর থেকে বাটার ব্রাশ করে দেবেন। এবার কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি আর কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে ভেতর থেকে। ছুরির সাহায্যে একটা স্লাইস কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন বেক হয়েছে। কাটার সময় বুঝতেই পারছেন যে কেকটা কতটা সফট হয়েছে। আমি কিন্তু কেকের মধ্যে কোনো রকম বেকিং সোডা ব্যবহার করিনি। আপনারা চাইলে 1/2 চামচ বেকিং সোডা ব্যবহার করতে পারেন। বেকিং সোডা ছাড়াই এত সুন্দর কেক তৈরি হয়েছে। প্রত্যেকটা ফ্রুটস কিন্তু আলাদা আলাদাভাবে ডিস্ট্রিবিউট হয়েছে কেকের মধ্যে, এক জায়গায় কিন্তু কোনো ফ্রুটস বসে নেই। আর কতটা সফট হয়েছে। আমি ঠিক আজকে যেইভাবে আপনাদের দেখালাম কেকটা বেক করে, এইভাবে কেক করলে আপনারাও সহজে কিন্তু বাড়িতে কেক বেক করতে পারবেন আর দোকান থেকে কিনে এনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার দেওয়া মেজারমেন্টে আপনারা যদি কেক তৈরি করেন আপনারাও ঠিক এইরকম সুন্দর কেক বাড়িতে তৈরি করতে পারবেন। তাহলে এবার বড়দিনে আর দোকান থেকে কেক কিনে না নিয়ে এসে বাড়িতেই তৈরি করে ফেলুন এইরকম ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। ক্রিসমাস স্পেশাল আরও কিছু রেসিপি নিয়ে ফিরে আসবো, তাই আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন।